প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আরও একটি ক্লাসে। আজকে আমরা তোমাদের যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের কি এমসিকিউ সলভিং, এবং এই এমসিকিউ সলভিংটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় যেটা আছে গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ রিলেটেড, সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে দেখো যে এই এমসিকিউগুলো আমরা সলভ করি। এখানে দেখো 1 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে। এইখানে তোমার প্রথমে বলা হয়েছে কি, এখানে তোমার বলছে যে v1 ডিভাইডেড বাই t1 v2 ডিভাইডেড বাই t2 সম্পর্কটা কোন সূত্র মেনে চলে। তাহলে এইখানে দেখো যে কি কি থাকে, একটা হচ্ছে p, একটা হচ্ছে v এন্ড একটা হচ্ছে t। এই pvt এই তাপগতীয় যে চলকগুলো আছে, এই pvt এর মধ্যে এখানে ইকুয়েশনে আছে কি কি v এন্ড t। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানে প্রেসার। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কার সূত্র, সেটা হচ্ছে চার্লসের সূত্র। তারপরে কোশ্চেনে আসো। তারপরে কোশ্চেনে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তার মানে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি v হয় তাহলে কি চাপ স্থির মানে p কনস্ট্যান্ট, এখানে তোমার p কনস্ট্যান্ট। ওকে, তাহলে স্থির চাপে পরম তাপমাত্রায় তাহলে সম্পর্কটা কি হবে, v is proportional to t। তাহলে এটা কোনটা হচ্ছে সমানুপাতিক, তাহলে হচ্ছে ঘ। এরপরে কোশ্চেনে আসো। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে তোমাকে বলছে পিস্টন সিলিন্ডারের ভেতর আবদ্ধ গ্যাসকে, পিস্টন সিলিন্ডারের ভিতরে তোমার যে গ্যাসটা আছে সেই গ্যাসকে কি বলছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কম্প্রেস করা হয়েছে, অর্থাৎ সংকুচিত করা হয়েছে। এখন আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে তাপমাত্রার অপরিবর্তিত থাকে, তাহলে চূড়ান্ত চাপ কত হবে। তাহলে তোমাকে কি কি বের করতে বলছে, চাপ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি। এখানে দেখো এখানে কি কি বলা আছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, ওকে, কোন গ্যাসের আয়তন অর্ধেক করা হয়েছে, কোন গ্যাসের আয়তন অর্ধেক করা হয়েছে, তাপমাত্রা অপরিবর্তিত। তাহলে ভাইয়া তাপমাত্রা অপরিবর্তিত মানে এখানে তোমার কি বোঝাচ্ছে, এখানে তাপমাত্রা অপরিবর্তিত দিয়ে বোঝাচ্ছে যে টিটা হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে টি যদি তোমার কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি সূত্র কি জানো, P1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, তাহলে আমার কোশ্চেনে কি ছিল দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। তাহলে আমার কি হচ্ছে দেখো, এখানে তুমি কত জানো 101325, এটা যদি তোমার v হয় তাহলে এখানে পরবর্তীতে ভলিউমটা কত হয়েছে v/2, এখানে থাকতেছে প্রেসার p। তাহলে তোমাকে p বের করতে বলছে, তাহলে p হচ্ছে 2 × 101325। তার মানে বেসিক্যালি 2 দিয়ে উত্তরটা থাকবে। তাহলে দেখো তো এখানে 2 দিয়ে উত্তর আছে, তাহলে এই যে 2 দিয়ে উত্তর কোনটা আছে, এই যে ঘ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। কথা কি বোঝা যাচ্ছে। এরপরে আসো 4 নাম্বার কোশ্চেনে কি বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি। তোমার এইখানে যেটা হয় যে PV হচ্ছে কি তোমার nRT, এখানে n এর মানটা তুমি যদি 1 বসায় দাও তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে PV is equal to RT। ঠিক আছে, PV is equal to কি হয়ে যাচ্ছে তোমার RT। এখন মজার বিষয় হচ্ছে যে PV is equal to তারপর কি দেওয়া আছে এখানে দেখো যে এখানে PV is equal to KT। তাহলে বলো দেখি এটা হবে কি হবে না, জলদি করে বলো। PV is equal to KT, এটা কি হবে, অবশ্যই হবে। তাহলে এটার উত্তর হচ্ছে কি 1 2 3। এরপরে আসি, নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো এইটা হচ্ছে অনেক কনফিউজিং, তোমরা অনেক সময় ভুল করো এবং অনেকে ভুলে যাও। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে তোমরা যদি এই অধ্যায়ে ভাইয়া পরীক্ষা দাও তাহলে দেখা যাবে যে এই কোশ্চেনটা ভাইয়ারা দিবেই বা স্যাররা দিবেই, বা যেই কোচিংয়েই তুমি পরীক্ষা দাও বা যেই প্ল্যাটফর্মে পরীক্ষা দাও এই কোশ্চেনটা তোমার থাকবে। কি কোশ্চেন, যে কখন একটা গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে তুমি যদি কোনো গ্যাসকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাতে চাও তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে হিট বা টেম্পারেচারটা ইনক্রিজ করতে হবে। তার মানে টেম্পারেচার যত বেশি হবে ইনক্রিজ হবে, ঠিক আছে, তত আদর্শ গ্যাসের কাছাকাছি যাবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ মানে কি উচ্চ তাপ। তাহলে তাপ যদি উচ্চ হয়
তাহলে অবশ্যই প্রেশারটা কি করতে হবে, আমার ফল ডাউন করতে হবে। তাহলে চাপ কম, চাপ যদি কম হয় টেম্পারেচারটা বেশি। তাহলে দেখো যে এই যে নিম্নচাপ উচ্চ তাপ। এরপরে কোশ্চেনে কি বলছে, বলছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন একটি 20 সেন্টিমিটার ঘনকে পূর্ণ করে। 1 মোল অক্সিজেনের ভর 32, ঘনকের অভ্যন্তরের চাপ কত? একটা জিনিস খেয়াল করো, তোমাকে এখানে প্রেশার বের করতে বলছে। আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো আসলে ভি এর কোনো ভ্যালু দেওয়া নাই। আচ্ছা, ভি এর ভ্যালু দেওয়া নাই, কে বলছে? এখানে দেখো যে এটা হচ্ছে ঘনক, ঘনক যদি হয় তাহলে ঘনকের আয়তন কি? এ কিউব। এন এর মান কত? এন এর মান হচ্ছে তোমার এখানে দেওয়া আছে কত? 20। তাহলে এটা কত হবে? 20/32। তারপর এটা কত? 8.314। টেম্পারেচার কত দেওয়া আছে? 100, তার মানে কত কেলভিন? 373 কেলভিন। বাস, এখান থেকে তুমি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 20 সেন্টিমিটার, সেটাকে মিটার করে ফেলবা। দেন এখান থেকে কার ভ্যালু বের হয়ে যাবে? পি এর ভ্যালুটা বের হয়ে যাবে। এরপরে 7 নাম্বার কোশ্চিনে দেখো, বলছে স্থির তাপমাত্রায় বলছে কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করবা যে তুমি এটা দেখেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে তোমার বয়েলের সূত্রের সাথে রিলেটেড। তো বয়েলের সূত্রের সাথে যদি হয় তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি কি জানি দেখো। বয়েলের সূত্রের গ্রাফটা কি হয়, যে এদিকে তুমি যদি পি আর ভি দাও সেটা হচ্ছে একটা পরাবৃত্তাকার গ্রাফ হয়, তাই তো? তুমি যদি পিভি একসাথে নাও তাহলে পিভি তো তোমার অলওয়েজ কনস্ট্যান্ট ভাইয়া, তাহলে পিভি কনস্ট্যান্ট লাইন হবে। তাহলে কি পিভি, তাহলে পিভি যদি কনস্ট্যান্ট লাইন হয় তাহলে কি হচ্ছে? উত্তর হচ্ছে আমার খ। কথা কি বোঝা যাচ্ছে? যে তুমি যাই করো না কেন বয়েলের সূত্র থেকে, তুমি তো একটা জিনিস ইনশিওর হচ্ছ যে এখানে আমি যদি প্রেশার ইনক্রিজ করি বা ভলিউমটা আমি যদি ডিক্রিজ করি, যাই করি না কেন এখানে পিভি একটা অলওয়েজ কনস্ট্যান্ট লাইন মেনটেন করেই চলবে। তার মানে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। তার মানে এইদিকে P1V1 ওইদিকে P2V2 দুটাই হচ্ছে কি ইকুয়াল। তাহলে ইকুয়াল যদি হয় তাহলে তুমি কি লিখতে পারো? এটা একটা স্ট্রেট লাইন বরাবর যাবে। তাহলে এই যে সেটা হচ্ছে সেই স্ট্রেট লাইন। এখন আসো 8 নম্বরে। বলা হয়েছে যে জলীয় বাষ্প সম্পর্কে কি বলা যায়? জলীয় বাষ্প যেটা আছে সেটা অবশ্যই সম্পৃক্ত যদি হয় সর্বাধিক চাপ দিবে। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। সম্পৃক্ত কখনোই বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। তারপর 9 নম্বরে আসি। 9 নম্বরে বলছে যে এখানে কি দেওয়া আছে? পিভিপি। তাহলে অবশ্যই দেখেই বুঝতে পারতেছো এটা কার সূত্র? এটা হচ্ছে আমার বয়েলের সূত্র। এখন বলছে এ ও বি বিন্দুতে গ্যাসের আয়তনের অনুপাত চাইছে। তাহলে পার্টিকুলার কোন বিন্দুতে? আমি যদি একটু ড্র করি, দেখো যে এই এ বিন্দু আর এই যে বি বিন্দু, আমি এখানে লাইন টানলাম। দেখো যে তোমার এখানে কি দেওয়া আছে? এখানে তোমার পিভি দেওয়া আছে ফর এ 1 পয়েন্ট বা এ পয়েন্ট যেটাই বলো, এই যে এ পয়েন্ট। আচ্ছা, এখানে কি দেওয়া আছে তোমার? পিভি। পিভি কত? 200। আর পি কত? 1। এই যে 200/1। এখান থেকে ভলিউম কত বের হইলো? 200। এখন বি পয়েন্টের ক্ষেত্রে যাও। পিভি কত? সেম 200। আর ভি কত? ভি হচ্ছে 2, এই পি হচ্ছে কত? 2। তাহলে এই যে 200/2, তাহলে কত হচ্ছে এখানে? 100। ঠিক আছে, এখন তুমি যদি অনুপাত করো 1, মানে এ পয়েন্ট আর এই বি পয়েন্টের অনুপাত যদি তুমি করো তাহলে হচ্ছে কত? 2:1। তাহলে 2:1 কি আছে? এই যে 2:1, সেটা হচ্ছে অপশন নাম্বার ঘ। এরপরে আসি, তাপমাত্রা স্থির থাকলে অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট, বুঝতেই পারতেছো এটা কার সূত্র? এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রের ক্ষেত্রে এটা তো আমার সঠিক, একটু আমরা দেখছি এটাও সঠিক, এটাও দেখছি। এখানে তুমি এক্স অ্যাক্সিস বরাবর পি আর নাও আর ভি যেটাই নাও, পিভি অলওয়েজ কনস্ট্যান্ট লাইন হবে ভাইয়া। পিভি অলওয়েজ কি লাইন হবে? কনস্ট্যান্ট লাইন হবে। তো এখানে কথা হচ্ছে যে তোমার এই যে ভি,
আর 1/p এর গ্রাফ এটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী হবে। কি গামী? মূল বিন্দুগামী। তাহলে এটাও ঠিক। তাহলে এটার উত্তর হচ্ছে কি 1 2 3। এখন আসি হচ্ছে তোমার কিছু কোশ্চিনে। এইদিকে দেখো, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে অণু স্বাধীনতার মাত্রা কত? তো এখানে ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে যদি তুমি দেখো, এটা হচ্ছে কত? 3x - y, 3x - y। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, তাহলে দ্বিপারমাণবিক যদি হয়, এখানে তোমার x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কত হচ্ছে? 6 - 1 5। তাহলে কত হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার 5। আচ্ছা, এরপরে আমরা আসি শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে দুটির পার্থক্য হঠাৎ হ্রাস পাইছে মানে হচ্ছে ভাইয়া তোমার ঝড় হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে হঠাৎ হ্রাস পাইছে মানে আমার কি হবে? ঝড় হবে। এখানে ঝড় ছাড়া আসলে কোনো বুঝ নাই আসলে। এরপরে আসো 14 নম্বরে। 14 নম্বরে বলছে বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। এরপরে আসো কত? 15 নম্বর। 15 নম্বরে কি বলছে? একটি বুদবুদ। তাহলে বুদবুদের কনসেপ্ট একটু দেখি আমরা। আচ্ছা, বুদবুদের কনসেপ্টে দেখো, আচ্ছা এইটা ধরো তোমার, তুমি যদি এই জিনিসটা ইমাজিন করতে একটু কষ্ট হয়, তাহলে চিন্তা করো যে হচ্ছে তুমি তোমার ঘরে যেখানে দাঁড়ায় আছো, অর্থাৎ যে ফ্লোরে দাঁড়ায় আছো বা যেখানেই দাঁড়ায় থাকো, সেটা হচ্ছে কি তোমার নদীর তলদেশ বা লোয়ার সারফেস। এই যে এটা হচ্ছে কি তলদেশ। ওকে, আর এইটা হচ্ছে কি একদম নদীর সারফেস বা উপরের তল। ঠিক আছে, যেখানে পানি হচ্ছে একদম, যেটা ধরো যে তুমি সমুদ্রে নামলে যে পানিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি উপরিতল বা আপার সারফেস। এটা হচ্ছে তলদেশ আর এটা হচ্ছে কি তোমার আপার সারফেস। আচ্ছা, আপার সারফেস এই পর্যন্ত তো ওকে। এখন ধরো এইখানে কোনো একটা বুদবুদ আছে, কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরো এখানে একটা বুদবুদ আছে, এখানে একটা কি আছে? বুদবুদ আছে। সেই বুদবুদ কই আসতেছে? তোমার এই পয়েন্টে আসতেছে। অর্থাৎ এখানে ধরো বি থেকে সে কোথায় আসছে? আমার এ তে আসছে, আসতেই পারে। তো এখন কথা হচ্ছে যে যখন আসতেছে তখন এখানে একটা জিনিস হচ্ছে যে প্রেশার ডিফারেন্স তৈরি হচ্ছে। প্রেশার ডিফারেন্স কেন? যে ধরো হচ্ছে তোমার এই যে তোমার আপার সারফেস, এই আপার সারফেসের ক্ষেত্রে আমার যে প্রেশারটা আছে, সেই প্রেশারটা হচ্ছে শুধুমাত্র আপার সারফেসের ক্ষেত্রে, আপার সারফেস এখানে তোমার যে প্রেশারটা আছে, এটা হচ্ছে শুধু হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। কি প্রেশার? অ্যাটমস, ঠিক আছে, অ্যাটমস মানে অ্যাটমসফেরিক প্রেশার আর কি। তো যখন তুমি নদীর তলদেশে ঢুকতেছো, তখন সেখানে কি আছে? তখন সেখানে হচ্ছে পানির একটা প্রেশার আছে। সেই পানির প্রেশারটা কি? H ρg। তার মানে এই বি পয়েন্টের ক্ষেত্রে তোমার প্রেশার কি হবে? পি প্লাস H ρg ইন্টু কি V2, আর এখানে হবে কি পি এই এ পয়েন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি V1। এই হচ্ছে মেইন কথা। তো এখন সেই অনুযায়ী আমাদের কোশ্চেনে কি আছে দেখো, বলছে যে বুদবুদ তলদেশ থেকে উপরে পৃষ্ঠে আসায় আয়তন 8 গুণ হয়েছে। কত গুণ হয়েছে? 8 গুণ। কথায় আসছে উপরে পৃষ্ঠে আসায়। তাহলে যখন উপরের পৃষ্ঠে আসছে, তার মানে উপরের পৃষ্ঠে মানে এই যে এখানে, তাহলে এখানে ভলিউমটা কত হয়েছে দেখো, পি প্লাস H ρg, এই যে V, এইটা হয়ে গেছে আমার 8 গুণ। ঠিক আছে, কয় গুণ? 8 গুণ। তাহলে এই যে এখানে প্রেশার তো প্রেশারই থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা বাদ, তাহলে এখানে কি থাকতেছে? H ρg কত? পি 7p। তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে? এখন তোমাকে বের করতে বলছে হচ্ছে
তোমার গভীরতা কত হবে এটা তোমাকে বের করতে বলছে, তাই না? যে বায়ুমণ্ডলে এইচ স্তম্ভ হলে গভীরতা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে তোমাকে কি বের করতে বলছে? গভীরতা। আচ্ছা, তো এখন তুমি কি করবা? এইখানে তুমি কোথায় আছে দেখো কোশ্চিনে, যে উপরিপৃষ্ঠে উঠে আসায় আয়তন হইছে 8 গুণ। উপরিপৃষ্ঠে উঠে আসায় আয়তন হইছে কত? P1 V1 হচ্ছে কত? P2 V2। উপরের পৃষ্ঠে উঠে আসছে, আয়তন হইছে কত গুণ? 8 গুণ। আর এখানে ছিল কি ছিল? P প্লাস H রো G ইন্টু কি V। ঠিক আছে, এইখানেও V আছে, V বাদ। তাহলে কত হচ্ছে? এখন তোমাকে কি বের করতে বলছে? যে গভীরতা বের করতে বলছে। কত? গভীরতা। তাহলে এখন কত হচ্ছে দেখো, এখান থেকে ক্যালকুলেট করলে হচ্ছে 7P হচ্ছে কত? H রো G। এখন তোমার কত? 7P বাই এই তো H। তাহলে কত হচ্ছে? এখন তুমি হিসাব করলে দেখবা যে হাইটটা কত হচ্ছে তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এটা সমাধান করে কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 7H। কত H? 7H। এরপরে কোশ্চিনে দেখো যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, তার মানে কোনো স্থানে তোমার যে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, তাহলে বাষ্পায়ন অবশ্যই দ্রুত গতিতে হবে। কোন গতিতে? দ্রুত গতিতে। এরপরে কোশ্চেনের দিকে আমরা আগাই। দেখো এখানে বলছে একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হয়েছে। কি করা হয়েছে? 2T করা হয়েছে। আচ্ছা, এখন বলছে যে কোন রাশিটা দ্বিগুণ হবে। ওকে, আমাদের ক্ষেত্রে আমরা যদি গড় বর্গবেগের বর্গমূলের কনসেপ্টে যাই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এই সূত্রে CRMS হচ্ছে √3RT/m। তাহলে এইখানে টি যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে কিন্তু রাশিটা দ্বিগুণ হচ্ছে না। কিন্তু আমি যদি গতিশক্তির ক্ষেত্রে যাই, কত হচ্ছে? 3/2 nRT। তাহলে এই টিটা যদি আমার 2 গুণ হয় তাহলে এইটা আমার কি হচ্ছে? দ্বিগুণ। তাহলে এটার উত্তর হচ্ছে কি? অণুগুলোর গতিশক্তি। এরপরে আসো, স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? স্থির তাপমাত্রায় তার মানে হচ্ছে কি টি কনস্ট্যান্ট। তাহলে টি কনস্ট্যান্ট যদি হয় তাহলে হচ্ছে P ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/v। আর 1/v এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? আমরা কি জানি? রো ইজ ইকুয়াল টু কি? m/v। তাহলে এটা কি? এটা হচ্ছে এটা প্রপোর্শনাল। তাহলে এখন তুমি P ইজ প্রপোর্শনাল টু রো লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে এটা হবে কি? মূল বিন্দুগামী একটা সরল রেখা। এরপরে দেখো এখন বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 19 নাম্বার পড়ো কোশ্চেনটা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম হিলিয়াম অণুর গতিশক্তি। আচ্ছা, তাহলে কি 3/2 nRT প্রতি গ্রাম। তাহলে কত? 1। এই তখন বের করে ফেলতে পারবা এখান থেকে কত আসতেছে, ক্যালকুলেশন করে ফেলবা। এরপরে আসো পিভি লেখচিত্র কোনটা ঠিক? এইটা তো একদমই ঠিক না, কারণ আমরা কি জানি? আমরা জানি যে পিভি এর ডায়াগ্রামটা হবে একটা প্যারাবোলিক। তাহলে উত্তর হচ্ছে কি 1 আর 2। এরপরে কোশ্চেনে আসি। দেখো যে তোমার 21 নম্বরে কি বলছে? এইখানে তোমাকে বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, তাহলে হচ্ছে অবশ্যই বায়ুতে কি বলছে? জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, তাহলে জলীয় বাষ্প বাড়ছে, তাহলে বায়ুর ঘনত্ব কমে, বায়ুর চাপ কমে, আর কি বলছে? জলীয় বাষ্পের চাপ কমে। তাহলে কোনটা হবে না? একটু চিন্তা করো দেখি, এখানে বলো কোনটা হবে না? একটা জিনিস খেয়াল করো যে জলীয় বাষ্প বেড়ে গেছে, তাহলে জলীয় বাষ্প যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব যদি কমে তারপর কি বায়ুর চাপ কমে, কিন্তু জলীয় বাষ্পের চাপ কমবে না, জলীয় বাষ্পের চাপটা কি হবে? বাড়বে। তাহলে এটা উত্তর হচ্ছে কি ক। তাহলে হচ্ছে প্রতিটি অক্সিজেনের জন্য কত হচ্ছে? 3/2 kT। এরপরে আসো শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? এটা একটা বেসিক কোশ্চেন। শিশিরাঙ্ক বলতে টেম্পারেচারকে বোঝায়। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? 8.314 জুল পার কেজি পার কেলভিন। এই যে কত আছে? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স 1, 8.31। ওকে, এরপরে আমরা আসি। দেখো পিভি কি দেওয়া আছে? পিভি হচ্ছে কি 1/3 mnc স্কয়ার। এটা হচ্ছে কি মূল গড় বর্গবেগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে ভাইয়া?
মূল গড় বর্গবেগের ক্ষেত্রে। এরপরে আসি আমরা 26 নাম্বার কোশ্চিনে, বলছে যে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে CRMS হচ্ছে √3RT/m। তাহলে তাপমাত্রা কত গুণ হলে এটার বেগ দ্বিগুণ হবে। তাহলে এখানে তাপমাত্রা যদি 40 হয়, 4 তুমি বের করলে হবে কত, 2, কারণ রুটের ভিতর থেকে বের হচ্ছে, তাহলে হচ্ছে 2। তাহলে এখানে কত গুণ হবে, দেখো যে গ্যাসের অণুর তাপমাত্রা কত গুণ, তাহলে উত্তর হবে 4 গুণ, কারণ 4টা বের হয়ে আসলে দ্বিগুণ হচ্ছে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল, এটা মনে রাখতে হবে 461। এটা মনে রাখতে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে 461 অক্সিজেনের কত, 461। এরপরে আসো, এরপরে বলছে কোন গ্যাসের অণুসমূহের ব্যাস, এটা কিভাবে বের করবা, এটা সূত্র হচ্ছে 1/√2πa²n। ঠিক আছে, এখানে মানগুলা বসাই দিবা, বাস উত্তর চলে আসবে। এখানে এ হচ্ছে কি অণুর ব্যাস, আর এন হচ্ছে কি বলে গ্যাসের অণুর সংখ্যা। এরপরে আসো, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের কি নাই, কোনো স্থিতিশক্তি নাই। কার সূত্র অনুযায়ী, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী কোনো স্থিতিশক্তি নাই। এরপরে আসো 30 নাম্বার কোশ্চেনে কি বলছে, দেখো যে তোমার একটা দেওয়া আছে এ, এবং এখানে কি দেওয়া আছে দেখো 40 গ্রাম অক্সিজেন এবং টেম্পারেচার তোমাকে প্রোভাইড করছে 27 ডিগ্রি সেলসিয়াস, কত 27। তো এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 8.314, তাহলে গতিশক্তি চাইছে, তাহলে এটা গতিশক্তি কত হবে 3/2 nRT। তাহলে এখানে 3/2 n এর ক্ষেত্রে কত দেখো 40, তাহলে 40 এখানে হচ্ছে কত 32, আর কত 8.314, আর এখানে কত হচ্ছে 27, তাহলে 27 বলতে 300 কেলভিন। তাহলে এখন তুমি একটা ক্যালকুলেশন করবা, দেখবা যে উত্তরটা চলে আসছে। এখন আসো 31 নাম্বার কোশ্চেনে। 31 নাম্বার কোশ্চেনে কি বলছে, 31 নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির তাপে উত্তপ্ত করা হয়েছে, আয়তন কত হয়েছে 3 গুণ। তো এখানে কথা বলা হয়েছে কি দেখো স্থির চাপে, তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে অবশ্যই এটা চার্লসের সূত্র, তাই তো। এখন চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে, কি তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা। তাহলে তুমি এখান থেকে কি জানো যে চাপ স্থির হইলে কি V1 কত T1, তারপর হচ্ছে কত V2/T2। তাহলে এই তো এখন এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা যে কি বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হয়েছে। তাহলে এটা যদি V হয়, তাহলে এটা যদি 30 হয়, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 303, তাই না। হ্যাঁ, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 3V, আর এখানে হচ্ছে এই যে এটা। তাহলে এখন তুমি যদি গুণ দাও তাহলে হচ্ছে কত 909, তাহলে 273 থেকে বাদ দাও 6 3, এই তো 6 3 6। এরপরে আসো 33 নম্বরে, কোন গ্যাসের কি বলছে অণুগুলোর গতিশক্তি 3/2, অণুগুলোর গতিশক্তি গড় গতিশক্তি হচ্ছে কি 3/2 kT। এরপরে আসো 33-এর কি গেল খ। এরপর বলো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক, বলো 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 বলো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক বলো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো তোমার ইকুয়েশনটা কি, তুমি যদি একটু ইকুয়েশনটা লিখো, তোমার ইকুয়েশনটা হচ্ছে কি যে পিভি হচ্ছে কি এনআরটি। তাহলে এখান তুমি কি লিখতে পারো, এখান থেকে পিভি ইজ প্রপোর্শনাল টু টি যদি লিখো, তাহলে উত্তর হচ্ছে কি ঘ। তাহলে 34-এর উত্তর কত হয়েছে ঘ। এরপরে আমরা আসি, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের, কয় গ্রাম, 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি। তাহলে গতিশক্তি কত, সূত্র হচ্ছে 3/2 nRT, কত 3/2 nRT। এখন বলছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের জন্য কোনটি সংগঠিত হয় না। অবশ্যই তোমার ঝড় সংগঠিত হয় না, কারণ বায়ুমণ্ডলে এটার কারণে শিশির হয়, কুয়াশা হয়, বৃষ্টি হয়, তাহলে হয় না কে ভাইয়া, হয় না হচ্ছে আমার ঝড়। এরপর হচ্ছে দেখো পিভি রাশিটির ক্ষেত্রে কোনটি নির্দেশ করে, পিভি যদি হয়, এটা আমরা কি লিখছিলাম কনস্ট্যান্ট লাইন, এখানে পিভি বলতে বোঝাচ্ছে হচ্ছে শক্তি, কি বোঝাচ্ছে শক্তি। এরপরে আসো এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত, এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত, এটা এখন বের করা যাবে না যে কত, বাস শেষ।
এরপরে আসো বয়েলের সূত্র কোন প্রক্রিয়া মেনে চলে? বয়েলের সূত্র মানেই সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এরপরে দেখো যে কত বলছে, 12 স্বাধীনতার মাত্রা সম্পন্ন যদি হয় তাহলে হয় f/2 kT। তাহলে এখানে f এর মান কত ভাইয়া? f এর মান 12। তাহলে 12 যদি হয় তাহলে উত্তর হবে কত কেটি? 6 kT। আছে 6, এই যে 6। তারপর কত? 41 নাম্বার। 41 নাম্বার বলো দেখি। গ্যাসের মৌলিক স্বীকার্য অনুযায়ী, গ্যাসের মৌলিক কি অনুযায়ী? স্বীকার্য অনুযায়ী একটি গ্যাসের সকল অণু সদৃশ, গ্যাসের শক্তি বিভব শক্তি, তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে গ। কারণ কি? গ্যাসের শক্তি বিভব শক্তি না, তাহলে উত্তর হচ্ছে কি? গ। ঠিক আছে, এরপরে আমরা আসি এখন তোমাকে বলছে সম্পৃক্ত বাষ্পচাপ, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত বাষ্পচাপ কখনোই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ কখনোই সেটা মেনে চলবে না। এখানে কি হচ্ছে দেখো, সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে, কোন বাষ্পচাপ? সম্পৃক্ত বাষ্পচাপ, তার ক্ষেত্রে কোন গ্রাফটা সঠিক? দেখো এখানে অনেকগুলা গ্রাফ আছে, তাহলে কোনটা সঠিক একটু বলো দেখি। বলো, সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে যে গ্রাফটা সঠিক সেটা হচ্ছে এই, যেটা মূলবিন্দু দিয়ে যাবে। এরপরে আসো আদর্শ গ্যাসের ক্ষেত্রে 3/2 nRT, তাহলে এটা কি হচ্ছে? মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। এরপরে আসো 44 নাম্বার। 44 নাম্বারে কি বলছে দেখো, যে গড় বেগের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি না CRMS হচ্ছে √3RT/m। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? CRMS হচ্ছে কার সমানুপাতিক? এখান থেকে তুমি লিখতে পারো CRMS is proportional to √t। তাহলে এই CRMS হচ্ছে √t। এরপরে আসো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান, তাহলে নাইট্রোজেন কত? N2। N2 যদি হয় তাহলে হচ্ছে কত? 1.4। এরপরে আসো নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের ক্ষেত্রে কোনটি ধ্রুব থাকে? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য, সকল গ্যাসের অণুর জন্য কোনটি ধ্রুবক থাকে? দেখো এটা কোথায় আসছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তার মানে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের দিয়ে দেয় মেডিকেলের ক্ষেত্রে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয়। একটা মনে রাখবা, সকল তাপমাত্রার জন্য আমার গতিশক্তি কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট থাকতেছে এখানে? ধ্রুবক থাকতেছে গতিশক্তি। তারপর বলছে জলীয় বাষ্পের চাপ বেড়ে যায় কিসের কারণে? তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা স্থির থাকলে জলীয় বাষ্পের চাপটা কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে এটার উত্তর হচ্ছে কি? গ। এরপরে আসি আমরা 48 নাম্বার। কি বলছে? একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস যদি নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? তাহলে এখানে কি চাইছে দেখো, এইখানে তোমার একটা জিনিস যে তাপমাত্রা 20, নমুনার চাপ ও আয়তন দ্বিগুণ করা হয়েছে। তাহলে চাপও দ্বিগুণ করা হয়েছে, আয়তনও দ্বিগুণ করা হয়েছে। এখন তাপমাত্রা বের করা যাবে না? খুব ইজিলি কিন্তু তুমি এটা বের করে ফেলতে পারবা। তাহলে হচ্ছে এখানে তুমি কি জানো যে P1 V1 বাই কত T1, এখন কি P2 V2 বাই কত হচ্ছে T2, তাই তো? এখন এটা দ্বিগুণ, তাহলে সিম্পল হিসাব যে 20 ডিগ্রি, তাহলে 20 যদি হয় তাহলে এখন তুমি হিসাব করো, তাহলে হচ্ছে 20, তাহলে হচ্ছে কত কেলভিন? 273। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 293 কেলভিন, তাই তো? তাহলে এখন তোমার কি চাইছে? টেম্পারেচার, তাই তো? 293। তাহলে এখন 293 × 4, কারণ দ্বিগুণ দ্বিগুণ 4 গুণ, তাহলে হচ্ছে 3 4 12, 2 হাতে 1, 4 নং 36, আর 1 37, 4 2 8, আর 1 9, তাই তো? কত হচ্ছে দেখো, এখানে কি করবা বলো? এই যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখবা যে কত কাছাকাছি আসছে, এই যে, ঠিক আছে? এরপরে আসো কোন, এই যে এটা, এখানে তোমার সূত্র কি? বাস, এই যে এটা হচ্ছে সূত্র যে আর হচ্ছে F/F × 100। এখন তোমার এখানে আর্দ্রতা দেওয়া আছে, তারপর হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে বায়ু সম্পৃক্ত বাষ্পচাপ বলতে এই যে এটা বের করতে বলছে, শিশিরাঙ্কেরটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কের, বড় এফটা হচ্ছে কি বলে? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এরপরে হচ্ছে আর্দ্রতা কমে গেছে,
তাহলে আর্দ্রতা যদি কমে যায় তাহলে কি বাষ্পায়ন দ্রুত হবে, ঠিক আছে। তাহলে আর্দ্রতা কমে গেছে, হাইড্রো ব্যবধানটা কমে যায়, তাহলে কি হচ্ছে 50, বলো দেখি 50-এর উত্তর কি হচ্ছে? 50-এর উত্তর হচ্ছে খ। এরপরে আসো, এটা আমরা একটু আগে দেখছি যে ঝড়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল না কোনটা, সেটা হচ্ছে কি ঝড়। এরপরে হচ্ছে শুষ্ক সিক্ত বাল্বের পার্থক্য কি নির্দেশ করে, একটু বলো দেখি এখানে, যে এখানে কোশ্চেনটা কি দিছে দেখো, শুষ্ক ও সিক্ত বাল্বের মধ্যে বলছে কি তাপমাত্রার অধিক, এটা কি নির্দেশ করে? অবশ্যই এটা নিম্ন আপেক্ষিক আর্দ্রতা নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। এরপরে আসো 53 নম্বরে কি বলছে, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? 0। আরএমএস বেগের ক্ষেত্রে কত? √3RT/m। এখানে m অলওয়েজ কিসে নিতে হবে? তোমার কেজিতে নিতে হবে। এরপরে আসো, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V বনাম P, অবশ্যই এই যে এটা V বনাম P কি হবে? প্যারাবোলিক ইকুয়েশন হবে। তাহলে কোনটা? এই যে এটা। এরপর আসো আমরা 56 নম্বর কোশ্চেনে আসি। কোশ্চেনটা পড়ো, কি বলছে 56 নম্বর, রেনোর চাপীয় সূত্র সমর্থন করে কোনটি? তাহলে রেনোর চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখতেছি দেখো, যে তোমার পিভিটি, এখানে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা হচ্ছে কার সূত্র? বয়েলের সূত্র। প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা হচ্ছে চার্লসের। তাহলে এখানে কনস্ট্যান্ট কে? ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট এখানে থাকে তাহলে এখানে লেখা যায় P is proportional to T। এখানে কি লেখা যায়? P is proportional to T। তাহলে P আর T যদি প্রপোর্শনাল হয় তাহলে এটার উত্তর কি হবে? তোমরা বুঝতেই পারতেছো, এটার উত্তর হবে গ। এরপরে আসো, অসম্পৃক্ত বাষ্পচাপ F, সম্পৃক্ত বাষ্পচাপ বড় F। তো অসম্পৃক্ত বাষ্পচাপ সবসময়, অসম্পৃক্ত হচ্ছে কি হয়? বেশি, এই যে বেশি। তাহলে সেটা আছে, আছে। তারপর কি বলছে দেখো, ঘনত্বের অনুপাত দেওয়া আছে, তাদের আরএমএস বেগের অনুপাত বলছে। তাহলে দেখো যে CRMS হচ্ছে √3p/ρ, এটা হচ্ছে কি তাদের ঘনত্বের অনুপাত। তাহলে ঘনত্বের অনুপাত যদি এটা হয় তাহলে কিসের আছে? একটা রুট আছে, তাহলে রুট যদি থাকে এই যে এটা হবে উত্তর গ। এরপরে দেখো বলছে 5টির ক্ষেত্রে কি কি আছে দেখো, তাহলে আমাদের সূত্র কি? এখানে হচ্ছে v², তার এখানে হচ্ছে কি 4v², এখানে হচ্ছে 9v², এরপর হচ্ছে কত 16v², এরপর হচ্ছে কত 25v², তাহলে প্রতিটার উপর স্কোয়ার, তাহলে কত 5। তাহলে দেখো কত হচ্ছে 16 আর 9 25, 25 25 50, 50 4 54 আর 1 55, তাহলে 55v² √5, তাহলে কত হচ্ছে √11v, আছে √11v, এই যে। তাহলে এসআই একক কি পারা যাবে? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স 1। এখন আসো কি বলছে দেখো, এখানে 61 নম্বর কোশ্চেনটা দেখো। 61 নম্বর কোশ্চেনে কি বলছে, একক আয়তনের অণুগুলোর গতিশক্তি যদি ই হয় তাহলে চাপের সাথে সম্পর্কটা কি হবে? আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে ই হচ্ছে কত 3/2 nRT। তাহলে nRT কে কি লেখা যায়? PV। তাহলে এখন কি বলছে, একক আয়তন, তাহলে ই হচ্ছে কত 3/2 PV। তাহলে PV এর ভ্যালু যদি এটা 1 হয় তাহলে 3/2p আছে, 3/2p, তাহলে এই যে 3/2p। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কত? 0 কেলভিন বা -273°C। ঠিক আছে, তাহলে বলো তো গ্যাসের অণুর গড় মুক্ত পথ তার ঘনত্বের কি হবে? এটা জাস্ট নিজে নিজে উত্তরটা লিখো, তারপর আমরা অপশনে দেখবো যে হচ্ছে তোমার উত্তরের সাথে অপশন আছে কিনা বা মিলতেছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তাহলে কি হচ্ছে, গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ তার ঘনত্বের কি ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক? তাহলে গড় মুক্ত পথ বলছে, তাহলে সেটা হচ্ছে কি ল্যামডা 1/√2πa²n, এই তো। ঠিক আছে, এখন তোমার বের করে ফেলবা দেখ কিসে হচ্ছে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখান থেকে আসে। ঠিক আছে, এরপরে আসো 1 মোল, এইটা একটা ভালো কনসেপ্ট, যে 1 মোল পারমাণবিক গ্যাসের সাথে দ্বিমোল মিক্সড করছে এখানে, তাই মিক্স যদি করে তাহলে এটা কি CV, তাহলে এখানে কি C1V1, তাহলে কত হচ্ছে
C2V2 এখানে হচ্ছে কি N1 প্লাস N2। এই তো বেসিক কনসেপ্ট হচ্ছে কি এরকম আর কি এটার ক্ষেত্রে যে মিশানো হয়েছে। তো এখন তোমার এই যে এখানে কি আছে CV, তাহলে CV এর পরিবর্তে তুমি কি লিখতে পারো R বাই গামা মাইনাস 1। তাহলে এখানে কি লিখতে পারো NR বাই কত হচ্ছে গামা মাইনাস 1। এখানে কি লিখতে পারো NR বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে মিক্সচারের ক্ষেত্রে, আর এখানে প্রতিটাই যেহেতু 1 মোল করে আছে আর আর বাদ, তাহলে এখানে হচ্ছে আমার কত হচ্ছে দেখো 1 বাই গামা মাইনাস 1 সমান সমান কত হচ্ছে 1 বাই এটার গামা কত দেওয়া আছে 5/3 মাইনাস 1 প্লাস কত হচ্ছে 7/5 মাইনাস 1। তাহলে 1 বাই গামা মাইনাস 1 হচ্ছে কত এখানে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত 5, আর এখানে হচ্ছে কত 2, এখানে হচ্ছে কত 2, তাই না? উল্টায় দাও, তাহলে কত হচ্ছে গামা মাইনাস 1 হচ্ছে 2, তারপর হচ্ছে কত 3 প্লাস 5, তাহলে 1 বাই গামা মাইনাস 1 এর ভ্যালু কত হচ্ছে 4। তাহলে এখন উল্টে যদি যায় তাহলে গামা মাইনাস 1 হচ্ছে 1/4। তাহলে গামা মাইনাস 1 যদি হয় কত 1/4, কত বের করছো 1/4। তাহলে এখন তুমি এখান থেকে গামা বের করতে পারবা না? গামা কত হচ্ছে 1/4 প্লাস 1, তাহলে কত হচ্ছে 4, কত হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত যে তোমার 5/4 আছে? আচ্ছা নাই, তাহলে আমরা একটু ওইদিকে ক্লিয়ার করে করার চেষ্টা করি, দেখি এখানে হয়তো কোথাও ক্যালকুলেশন মিস্টেকস হয়েছে। হ্যাঁ, এখানে তোমার কি আছে দেখো, এখানে তোমার একটা গামা দেওয়া আছে কত, এখানে তোমার একটা গামা দেওয়া আছে হচ্ছে 5/3, আর একটা গামা দেওয়া আছে কত 7/5, 7/5। তাহলে মূল সূত্র হচ্ছে কি CV, এখানে কত হচ্ছে C1, এই তো। তাহলে এখন CV এটাকে আমরা কি দিয়ে কনভার্ট করতে পারি বলো দেখি? আমরা CV এর ক্ষেত্রে আমরা যেটা লিখছি একটু আগে যে সূত্রটা, সেই সেম সূত্রটা অ্যাপ্লিকেবল করব, খালি একটু ক্যালকুলেশনস করে দেখো যে কি হচ্ছে। ক্যালকুলেশনস করে দেখো যে হচ্ছে কি হচ্ছে, এখানে কত হচ্ছে তোমার N1 প্লাস N2, তাই তো? আচ্ছা, তাহলে খেয়াল করো যে এখানে তোমার এটা সূত্র কি আমরা লিখলাম কি RN গামা মাইনাস 1, তারপর এখানে হচ্ছে কত RN গামা মাইনাস 1, তারপর এখানে হচ্ছে কত RN গামা মাইনাস 1, তাহলে ডিভাইডেড বাই আরেকটা আছে না N1 প্লাস N2। এখানে প্রতিটাই বলছে হচ্ছে 1 মোল করে, তাহলে আমাদের N1 N2 কত 1 মোল। আচ্ছা, ওইখানে হচ্ছে আমরা কি ধরি নাই, ওইখানে হচ্ছে আমরা N1 N2 দিয়ে ভাগটা খালি দিইনি। তাহলে দেখো আর উভয় পক্ষ থেকে বাদ, এখানে Nও বাদ যেহেতু 1 করে, তাহলে এখানে হচ্ছে কি গামা মাইনাস 1, ঠিক আছে? তারপর এখানে যদি গামা মাইনাস 1 হয়, তাহলে এটা তুমি যদি একটু সাজায় লিখো, দেখো কত হচ্ছে 1 বাই গামা মাইনাস 1 প্লাস 1 বাই গামা মাইনাস 1। এই তো, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। উল্টায় দাও, ঠিক আছে? কত আছে 1, সেটাও যদি কত হয় 1 বাই গামা মাইনাস 1 কত হচ্ছে দেখো, যে এখান থেকে তুমি কত লিখতে পারো গামা মাইনাস 1 প্লাস কত গামা মাইনাস 1 ইন্টু 1 বাই N প্লাস মানে N1 প্লাস কত N2। এখন এখান থেকে তুমি কি লিখবা দেখো, তোমার গামা মাইনাস 1, এখানে তোমার গামা কত দেওয়া আছে, একটা গামা দেওয়া আছে 5/3, আর একটা গামা দেওয়া আছে কত 7/5, তারপর N1 N2 এর ভ্যালু কত 2, সেটা তুমি জানো। ওকে, এরপর আসো গামা মাইনাস 1 ক্যালকুলেশন করো, তাহলে এখানে থাকতেছে কত 3, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে কত 2, আর এখানে থাকতেছে 5। এরপরে দেখো কত হচ্ছে গামা মাইনাস 1, এটা উল্টে যাবে কত হবে 3/2 প্লাস কত হবে 5/2 ইন্টু কত হবে হাফ। এরপর আসো গামা মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখো 2, 5 3 8, এখানে কত হচ্ছে 1/2, তাহলে কত হচ্ছে 1 বাই গামা মাইনাস 1 হচ্ছে কত কাটাকাটি করলে হচ্ছে 2, উল্টায় দাও 1 বাই গামা মাইনাস 1 হচ্ছে কত হাফ, সরি শুধু গামা মাইনাস 1 হচ্ছে হাফ, তাহলে গামা কত হাফ প্লাস 1, তাহলে কত হচ্ছে 2 3, তাহলে উত্তর কত হচ্ছে 3/2। এখন আসো দেখি 3/2 আছে কিনা, এই যে উত্তর হচ্ছে কত 3/2।
ঠিক আছে, ওইখানে আমাদের সবই ঠিক ছিল, খালি আমরা কি দিয়ে ভাগটা দেইনি, এই কি বলে হচ্ছে তোমার এখানে যে আমরা ভাগটা দিলাম না, যে হচ্ছে তোমার n1 + n2, এটা মিসিং ছিল। তাহলে কত হচ্ছে 3/2। তাহলে প্রসেসটা দেখছো আমরা কিভাবে নিয়ে আসলাম এটা। এরপরে আসো, এটা কত হচ্ছে 3/2। 65 নাম্বার, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা কি বলে বলছে সম্পৃক্ত হয়, তাকে কি বলে? কি বলে এখানে, আপেক্ষিক আর্দ্রতা নাকি শিশিরাঙ্ক? বলো কি হয় এটাকে, কি বলে? এটাকে বলে হচ্ছে শিশিরাঙ্ক। ঠিক আছে, এরপরে আসি অসম্পৃক্ত বাষ্পচাপ, বয়েল ও চার্লস দুই সূত্রই মানে। 67 নাম্বার কি বলছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি এত, কোন তাপমাত্রায়? তাহলে এখন তুলনা করে লিখবা যে কি হবে 3/2 nRT, এখানে কত দেওয়া আছে 403 ইন্টু কত হচ্ছে 1.5, এখান থেকে টিটা ফিগার আউট করবা। ঠিক আছে, তারপর কত বলছে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কি কি অবস্থায় তৈরি করা যায়? দেখো, আবদ্ধ বা খোলা অবস্থায় তৈরি করা যায়, তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্ত করা যায়, তারপর কি বয়লার চার্লসের সূত্র মেনে চলে। তাহলে কি হচ্ছে দেখো, এটা উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে হচ্ছে খ, কারণ কি এটা পসিবল না। এরপর হচ্ছে গ্লেইসারের ক্ষেত্রে কি বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বাল্বের গ্লেইসারের উৎপাদক, তার মানে এটা কিসে আসছে? মেডিকেলে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করবা যে 10 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, 0 ডিগ্রি হোক বা 50 ডিগ্রি, এই কয়েকটা টেম্পারেচারের ক্ষেত্রে তোমার কিন্তু এই জিনিসটা পার্টিকুলার মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে 69 উত্তর হচ্ছে ক। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কি বিবৃতি করা যায়? দেখো বলছে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? নিউটনের সূত্র মেনে চলে, সব দিকে সমবেগে গতিশীল, অণুগুলো অত্যন্ত ক্ষুদ্র, অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ। তার মানে 70-এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে এখানে সমবেগে গতিশীল, এটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ, কারণ এটা সব দিকে সমভাবে গতিশীল কখনোই না। তারপর কি সিআরএমএস এর ক্ষেত্রে কি বলছে যে চাপের মধ্যে সম্পর্কটা কি? এটা তো আমরা একটু আগেই দেখছি, এই যে এটা দেখলাম না যে হচ্ছে ডেনসিটি দিয়ে আমরা হচ্ছে তুলনা করছিলাম যখন, তখন। এরপর আসো 72 নাম্বার কোশ্চেনে, সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে বয়লার চার্লসের সূত্র মেনে চলে না। তাহলে শেষ কথা, এখানেই শেষ। তারপর হচ্ছে মেঘমুক্ত দিনে আগে শিশির তিরোহিত হওয়ার কারণ কি? তিরোহিত মানে দূরীভূত হওয়ার কারণ। দূরীভূত হওয়ার কারণ কি? মেঘমুক্ত দিনে দুপুরের আগেই শিশির তিরোহিত হওয়ার কারণ কি? তার মানে মেঘমুক্ত দিন যেখানে হচ্ছে তোমার মেঘ নাই, তাহলে কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে এখানে কি হয়ে যায়? বায়ুটা অসম্পৃক্ত হয়ে যায়। তারপরে আসো, তারপরে বলছে স্বাধীনতার মাত্রা 6 হইলে গড় গতিশক্তি কত হবে? আমাদের ফর্মুলা আমরা দেখছিলাম কত, F/2kT, তাহলে এখানে কত হবে 3kT, তাহলে এই যে 3kT। তারপর দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে, তাহলে ρ1 ρ2 এগুলোর ঘনত্ব দেওয়া আছে C1 C2, এগুলো গড় বর্গবেগ। তাহলে এখন এটা কি করতে বলছে, জাস্ট তুমি তুলনা করবা যে C1/C2 তোমার হচ্ছে কত √3p/ρ1, এখানে কত হচ্ছে √3p/ρ2, তাহলে এখানে হবে কি ρ2/ρ1, এই যে। তারপরে কি বলছে দেখো 76 নাম্বার কোশ্চেন, তোমায় কি বের করতে বলছে? সম্পৃক্ত বাষ্পচাপ, তার মানে কি R = কত F/F × 100, এটা হচ্ছে শিশিরাঙ্কের চাপ, এটা সম্পৃক্তর চাপ। এখন সম্পৃক্তটা বের করতে বলছে, দ্যাটস ইট। এরপরে আসো ক্যালকুলেশন করবা। এখানে 77 নম্বরে বলছে যে তাপমাত্রা চাপ স্থির রেখে, তাহলে চাপ স্থির মানে কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র যদি হয় তাহলে এখানে কি হচ্ছে তোমার V1/T1 কি হচ্ছে V2/T2, এই কনসেপ্টে ম্যাথ করবা। এরপরে আসো কত তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মাইনাস এত সমান হয়? তাহলে এখন কি করবা, যে এখানে কত C √3RT/m, এটার কত, এটার হচ্ছে √3RT/m, তাহলে এখন তোমার আর বাদ, তাহলে এটা টেম্পারেচার জানো, এটার ম্যাস জানো, এটার ম্যাস জানো, তাহলে টেম্পারেচার বের করবা, দ্যাটস ইট। তারপর বড় পাত্রে কি বলছে, এটা পুরোটাই ক্যালকুলেশন, ঠিক আছে। কি বলছে 79 নম্বরে দেখো
79 নম্বরে বলছে যে বড় পাত্রের আয়তন 480, তাপমাত্রা এত, উন্নত করা হয়েছে এত, তাহলে কতটুকু বের হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো যে তাপমাত্রার সাথে আয়তন, তাহলে হচ্ছে কি V1 T1, তাহলে হচ্ছে কি V2 T2। তাহলে এখান থেকে তুমি কি বের করতেছো ভাইয়া, এখান থেকে তুমি V2 বের করতেছো। তাহলে V2 বের করো, যে কীভাবে বের করো, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 480, এটার মান কত 293, এটা হচ্ছে কত 298, এখানে V2 বের করবা। তাহলে এখন কতটুকু বের হয়ে যাচ্ছে, V2 মাইনাস V1 ডিভাইড বাই কত V1, বাস এটাই হচ্ছে কথা। ঠিক আছে, 79 নাম্বার। এরপর এখন আসো 80। এখন এখানে 80 হচ্ছে ক্যালকুলেশন করবা প্রতি ঘনমিটারে। কি বলছে এখন, গড় মুক্ত পথ 1/√2 পাই a স্কয়ার n। এখন আসো বন্ধ সিলিন্ডারের ক্ষেত্রে, বন্ধ সিলিন্ডার 10 গ্রাম অক্সিজেন গ্যাস আছে ভালো কথা। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি কত লাভ করবে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে এখানে কি 3/2 nRT, n এর মান তো তুমি কি জানো যে 10/32 হবে, আর এর মান 8.314, আর টেম্পারেচার তো তোমার 30 আছে। এখন আসো 82 নাম্বার কোশ্চিনে। সো এইটা হচ্ছে সেম টাইপ অফ কোশ্চিন, যে এখানে টেম্পারেচার কমে এত হয়েছে, তো আগেরটার মতোই আয়তন বের করবা, বের করার পর অনুপাত করবা, তাহলে কত হচ্ছে, এখানে দেখবো হচ্ছে 4.84 আসছে। তাহলে এই ছিল তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ইসাক স্যারের বইয়ের চ্যাপ্টার নাম্বার 10 এর MCQ সলভ। দেখা হচ্ছে পরের ক্লাসে।